আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজে। আপনারা জানেন, সবাই জানি যে এক ধরনের যে সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যেই লকডাউন শিথিল করা হয়েছে সারা দেশে এবং ঢাকার মধ্যে গণপরিবহন ছাড়া হয়েছে আজকে থেকে। এর মধ্য দিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে, অভিজ্ঞ মহলের মধ্যে, যেখানে গতকালকে ছিল প্রায় ২,৫০০ সংক্রমণের অবস্থায় পৌঁছেছে, রোগী শনাক্ত করা হয়েছে। ঠিক আজকেও ২,২০০-র উপরে রোগী শনাক্ত হয়েছে, মারা যাওয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বিশ্বের অন্যান্য দেশগুলোতে যেভাবে লকডাউন শিথিল করা হচ্ছে, সেখানে আবার সংক্রমণের মাত্রা বাড়ছে, আবার বাংলাদেশেও এই অবস্থা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই আশঙ্কা অনেকে করছেন। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও একই অবস্থা দেখা যাচ্ছে। আসলে কোন অবস্থা আমাদেরকে সামনে দিনগুলোতে অবলম্বন করতে হবে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য বাংলা ভিশন ইনস্টিটিউটে আজ উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, রয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান, শিশু কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আবদুল্লাহ শাহরিয়ার, এবং আমাদের সঙ্গে স্কাইপিতে সংযুক্ত হবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ফরাদ হোসেন। আমরা আলোচনা যাওয়ার আগে যথারীতি বাংলা ভিশনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলি একবার দেখে আসতে চাই। করোনায় একদিনে ২২ জনের মৃত্যু, শনাক্ত আরও ২,৩৮১ জন। দেশকে ৩ ভাগ করে প্রয়োজনে লকডাউন হবে, রেড জোন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ ঠেকাতে ২৫% কর্মকর্তা কর্মচারী কাজ করবেন সরকারি অফিসে, জানিয়েছেন প্রতিমন্ত্রী। অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালু, ভাড়া নিয়ে অসন্তোষ। গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মানলে কঠিন সিদ্ধান্তের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সবকিছু খুলে দিয়ে দেশকে মহাবিপদে ঠেলে দিচ্ছে সরকার, বললেন মির্জা ফখরুল। কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বেগতিক পরিস্থিতিতে কিছু সময়ের জন্য বাংকারে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুরুতেই আমরা একটু আমাদের বার্তা কক্ষ থেকে ঘুরে আসতে চাই। সেখানে রয়েছেন বার্তা সম্পাদক বদরুল আলম নাবিল। নাবিল, একটু আমাদেরকে জানাবেন যে সর্বশেষ পরিস্থিতিটা কি? লকডাউন শিথিল হওয়ার পর গতকাল এবং আজকে গণপরিবহনে চলাচল শুরু করেছে, কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? সর্বশেষ সংবাদ আপনার কাছে। আচ্ছা, আজকে সব অফিস আদালত খুলে দেওয়া এবং গণপরিবহন চালু হওয়ার পরে চেষ্টা করলেও আসলে আমরা তো বেশিরভাগ মানুষই সচেতন না, যার কারণে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিডিও ফুটেজ এবং ছবিতে যে লোকজন হুড়োহুড়ি করে বাসের ভিতরে উঠছেন এবং গাদাগাদি করে ইভেন দাঁড়িয়েও প্যাসেঞ্জার নেওয়ার ঘটনা আমরা ছবি দেখেছি। তো এইটা পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে নিয়ে যাবে বলে আশঙ্কা করছেন। এদিকে আজকে 2 জন মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 জন, এবং ইভেন ওবায়দুল কাদেরও ইঙ্গিত দিয়েছেন যে আরও দেশটাকে 3 ভাগে বিভক্ত করে, রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন বিভক্ত করে, রেড জোনগুলোতে আবারও লকডাউন কড়াকড়ি, মানে শক্ত লকডাউন ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে ওনাদের ইঙ্গিত যদি সঠিক হয়, তাহলে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা, মানে রাজধানী, তারপরে নারায়ণগঞ্জ এবং গাজীপুর সহ আশপাশের কয়েকটা জেলা আবারও লকডাউনে যেতে পারে, এরকম একটা ইঙ্গিত 3 জন মন্ত্রীর কণ্ঠে আমরা জেনেছি। আরেকটা সর্বশেষ নিউজ যেটা আছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত হয়েছেন এবং তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল, যেটা বাংলাদেশের স্পেশালাইজ হসপিটাল শ্যামলীতে অবস্থিত, এটাতে উনি চিকিৎসাধীন আছেন এবং কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে যে তিনি ইতিমধ্যে প্লাজমা থেরাপিও নিয়েছেন, এরকম একটা সংবাদ বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে। তবে তিনি করোনা আক্রান্ত, এটা নিশ্চিত আমরা হতে পেরেছি এবং সবগুলো গণমাধ্যমেই এই সংবাদটি সর্বশেষ হিসাবে আসছে। আর হচ্ছে আজকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরেকটা তথ্য শেষ দিকে দিয়েছেন, বিকেলের দিকে, সন্ধ্যার দিকে দিয়েছেন, যে সরকারি অফিস আদালতে যাতে সংক্রমণ না ছড়ায় এজন্য মাত্র 25% কর্মকর্তা কর্মচারী অফিস করবেন, বাকিরা প্রয়োজন হলে অনলাইনে করবেন অফিস, এটা উনি বলেছেন। আর যদি আমরা বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই তাহলে তো পরিস্থিতি ডিফারেন্ট। বিশ্বে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা 3,75,000-এর বেশি ছাড়িয়েছে, আর আক্রান্ত সংখ্যা 63,17,000-এরও বেশি। আর
আরেকটা কথা আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি খুবই ভয়াবহ। করোনার মহামারী যেমন তাদেরকে পেয়ে বসেছে, আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে তারা যেমন একদম সর্বোচ্চ পর্যায়ে আছে, তেমনিভাবে সে দেশে একজন কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার প্রতিবাদে সারা দেশ প্রায় 40টি শহরে বিক্ষোভ চলছে এবং সহিংস বিক্ষোভ চলছে। পুলিশের উপরে হামলা, ভাঙচুর এবং আমরা দেখেছি বিভিন্ন দোকানপাটে লুটপাটের মতো ঘটনা ঘটেছে। এবং গতকাল রোববার যেটা সংবাদ মাধ্যমে বেশ ফলাও করে সারা পৃথিবীতে প্রচার হয়েছে যে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হয়েছে এবং আগুন জ্বালানোর কারণে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বাংকারে উনি আশ্রয় নিয়েছিলেন কিছু সময়ের জন্য। তো যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আসলে করোনা এবং এই বিক্ষোভের কারণে বেশ টালমাটাল, এবং এই পরিস্থিতি আসলে কোন দিকে যাবে এটা আসলে এখন অনুমান করা যাচ্ছে না। পান্না। নাবিল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর আব্দুল্লাহ শাহরিয়ার, আপনার কাছে আমি আসতে চাই। প্রথমে গত দিনও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে নিশ্চয়ই গণমাধ্যমে বা ফর্মাল ইনফর্মালি অনেক জায়গায় এগুলো আলোচনা হচ্ছে। আপনার দৃষ্টিতে আসলে লকডাউন শিথিল করার ক্ষেত্রে যে আমরা একটি সিদ্ধান্ত নিলাম, এটি কতখানি যুক্তিসঙ্গত এই মুহূর্তে এসে? শিথিল তো হয়ে গেল এবং লোকজন ছাড়া পেয়ে গেলেন। আমার মনে হচ্ছে যে সেই স্কুলে যেমন ঘন্টা বাজার পরেই ছাত্ররা উদ্গ্রীব হয়ে থাকে, তারা কখন দৌড়ে বের হবে, মনে জনগণের অপেক্ষা ছিলেন এই বাঁশিটা বাজানোর। তো এবং যেহেতু তাদেরকে সেভাবে বারবার বলা হলো, একটা ইঙ্গিত দেওয়া হয়, বারবার বলা হচ্ছে যে আপনি ছাড়া পাচ্ছেন, আবার আপনার জীবিকার ব্যাপার থাকে, এসব যে ব্যাপারগুলো সামনে আনা হয়, তখন প্রলুব্ধ হন জনগণ। আসলে তাদের কাছে স্ট্রেইট সরাসরি বলে দেওয়া উচিত যে স্বাস্থ্য যে পরিমিতি, সেখানে আপনার এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের সবাই একজন তো ব্যাপার না, কারণ একটা করোনা কিন্তু 2, 2.5, 3, 3.5 জনকেও, আমাদের ভয় তো এটাই। করোনার মতো কিন্তু অন্যান্য রোগগুলিও ভয়ানক, যেমন আমরা বলি হাম, সেটা মারাত্মক সংক্রামক ব্যাধি, আমাদের ইনফ্লুয়েঞ্জা। তো করোনা কিন্তু আরও কিছু আছে। তো তাই যদি হয় তাহলে আপনাকে দূরে থাকতে হবে। তো দূরে থাকার যে প্রসেসটা সেটা বন্ধ করে দেওয়া হলো, শুরু হয়ে গেল মানুষের মেলামেশা। এবং যেটা আমরা দেখলাম যে সারা পৃথিবী যেখানে আরেকটি জায়গায় চলে গেছে, আমাদের কিন্তু আসলে এটা আসছে এইভাবে, আমাদের কিন্তু করোনার যে সংক্রমণের যে ব্যাপারটা এটা খুব ধীরে ধীরে দেখা যাচ্ছিলো, কারণ আমাদের ট্রেসিংটা হচ্ছিল ধীরে ধীরে, স্ক্রিনিং হচ্ছে ধীরে ধীরে। তারপরে যখন আমরা RT-PCR PCR-এ গেলাম, এরপরে এখন আবার আমরা দেখছি যে আমরা র্যাপিড টেস্টে আসবো আমরা ইনশাল্লাহ, তাহলে আমাদের আরও বাড়ছে, আমাদের যে ডিটেকশন হার বাড়ছে। তো এখন এই জায়গাতে আমরা আসতে দেরিতে আসলাম। আবার যে লকডাউনের প্রসেসটা সেটাও আমরা কিন্তু দ্রুত করে ফেললাম। এটা কি দ্রুত? 66 দিন, কিন্তু কম দিন নয় কিন্তু। হ্যাঁ, অবশ্যই। এটা যদি আপনি আবার বলেন, আমাদের একটা পলিসি আছে লকডাউনের পলিসি, সেটা কিন্তু 66 ডেজ বলে পলিসি বলা হয়, কিন্তু এফেক্টিভ লকডাউন যেটা বলে, এফেক্টিভ লকডাউন তো হয়নি, সেটাই প্রশ্ন হয়েছে। আচ্ছা, আর 2 নম্বর দেখেন, কেরালা, আমি একটা উদাহরণ দিই, ভারতের কেরালার রাষ্ট্রের সাথে কাছে এখন মহারাষ্ট্র, তারা কিন্তু সাজেশন চাচ্ছে যে তোমরা কি এত ভালো মতো করছো কীভাবে। তারা কিন্তু এফেক্টিভ লকডাউন করছে, তারা কিন্তু এখন লকডাউন শিথিল করছে তারা, কিন্তু ওখানে কিন্তু কন্টেনমেন্ট জোন, যেটা আমরা আজকে খুব আশান্বিত হলো, আমাদের মন্ত্রীরা বলছেন এই যে একটা পরিকল্পনা, এই পরিকল্পনার অভাবটা ছিল। মন্ত্রী বলছেন যে তারা জোনে ভাগ করবেন। কেরালায় কিন্তু এরকম কন্টেনমেন্ট জোন আছে, এবং তারা বলছে, যেটা আমরা যে বাংলায় বলি যে এই জোনটা অবরুদ্ধ যে এলাকাটা, এই এলাকায় তারা কিন্তু কারফিউ জারি করছেন। আমরা বলছি, লিটারেলি আমরা বলছি এটা কারফিউ জারি করতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, জিরো টলারেন্স, কারফিউ জারি করতে হবে। কারণ লোকজনের একটা বোধ দেখছি তারা, আমরা সবচেয়ে সমস্যা হচ্ছে যে আপনি একজন প্রশ্ন করলেন, আমি একজন চিকিৎসক, আমরা দেখছি কিন্তু এর প্রভাবটা হাসপাতালে পড়ছে। আগে হাসপাতালে আসতেন শুধু করোনা আক্রান্ত নতুন রোগীরা, যে আমি করোনা রোগী। এখন কিন্তু যেহেতু জনগণ ছাড়া পেয়ে গেছেন, এখন কিন্তু অন্য রোগ নিয়ে তিনি আসবেন, অর্থাৎ জটিলতা নিয়ে আসবেন। এখন কিন্তু কোভিড হসপিটালেও কিন্তু ম্যানেজমেন্টটা হবে না, হতে হবে কিন্তু এখন স্পেশাল হসপিটালে ম্যানেজমেন্ট হবে। আগে ছিল কোভিড হসপিটালের পরীক্ষা, যে তারা কি সুসজ্জিত কিনা, তাদের আইসিইউটা সুসজ্জিত কিনা, তাদের জেনারেল বেডগুলো সুসজ্জিত কিনা, তাদের অক্সিজেনের পরিব্যাপ্তি আছে কিনা। এখন কিন্তু আমাদের পরীক্ষা হবে স্পেশাল হসপিটালিতে আমরা এখন আমাদের জনবল ঠিক মতো আছে কিনা। অর্থাৎ নতুন একটা পরীক্ষা কিন্তু পড়ে গেলাম আমরা, এবং এটা আমরা 2 দিনই পেয়ে গেছি। আমরা আমাদের হসপিটালের রিফ্লেকশন, যে প্রতিফলন, 2 দিনই কিন্তু পেয়ে গেছি আমরা, যে নতুন ধরনের রোগী আসছে, এবং এদের ম্যানেজমেন্টটা কিন্তু জটিল। এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের গাইডলাইন দেওয়া হয়, গাইডলাইন কিন্তু আপডেট হয়, সেটা CDC বলেন, WHO বলেন, এবং বাংলাদেশেও যে আমাদের গাইডলাইন, যে নতুন গাইডলাইনে আমরা অনেক যেসব আপনার এর আগে আমরা আসছিলাম, আপনি জিজ্ঞেস করেছেন অ্যান্টিবায়োটিকের কথা, এখন সব অ্যান্টিবায়োটিক ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশের গাইডলাইনে, যে এগুলি আসলে ওরও খবরই, এগুলি সবই ওয়েক্স, যেটা আমাদের ট্রাম্পের যে কথা ওয়েক্স বলে, সে উনি এই যে এটা একটা উড়ো জিনিসই, এটার কোনো ভিত্তি নেই।
তো এখন এগুলি কিন্তু আবার চেঞ্জ হবে আমাকে, এই যে নতুন রোগী আসলো এখন আমাদের এর উপর এক্সপেরিমেন্ট চলবে, আমাদের আবার নতুন করে ভাবনা করতে হবে, এই যে চেঞ্জিং সিচুয়েশনটা আমাদের ভাবনায় ফেলে দেবে, এটাই তো আমাদের হচ্ছে। নতুন রোগী আসতেই পারে বা আসবে আমরা ধরে নিচ্ছি, কিন্তু তার মাত্রাটা কি কেমন হতে পারে? এখন সংক্রমণের যে ধারা, হ্যাঁ, নতুন রোগী- টেস্টিং এর মধ্য দিয়ে যে সংক্রমণ ধারাটি নিশ্চয়ই 20,000-এর টেস্ট করলে বা 30,000 40,000 হলে না, আমি রোগীর সংখ্যা নিয়ে আমরা তো প্রস্তুতি, আমি জানি রোগী বাড়বে, কিন্তু রোগী কিন্তু নতুন রোগ নিয়ে আসছে। রোগী বলতে পারছি যে করোনার সাথে কিন্তু সে এখন হৃদরোগ, নতুন ভাবে হৃদরোগ আসবে, করোনার সাথে শিশুদের যেমন হৃদরোগ আছে সেটা আসবে, করোনার সাথে বাচ্চাদের নিউমোনিয়া নতুন করে আসবে। সেটা তো আগেও আসছিল নাকি? না, আগে আসছিল কিন্তু বেশিরভাগ আসছিল ফ্রেশ কেস, যে শুধু করোনা রোগী, কারণ ওই লোক বের হতে পারছিল না, তো গণপরিবহনের অভাবে তো ওই রোগী বের হতে পারছিল না। এখন কিন্তু অসুস্থ রোগী নিয়ে বের হওয়ার সাহস পাচ্ছে লোকজন, আগে যারা খুব অসুস্থ ছিলেন তারা কিন্তু বের হচ্ছিলেন না, তো এখন কিন্তু অসুস্থ রোগীগুলো বেরিয়ে আসবে বলবেন। তাহলে করোনার যে অসুস্থতা এবং যে তার যে বিদ্যমান রোগ, আপনি বলছেন যে চাপটা পড়বে একসাথে পড়বে, জটিলতা নিয়ে সেটা কি অনাকাঙ্ক্ষিত কিছু? এটার জন্য অনাকাঙ্ক্ষিত মানে বরঞ্চ লকডাউন অবস্থায় যদি যিনি হার্টের রোগী, যিনি অন্যান্য রোগে আক্রান্ত, তারা তো একভাবে বন্দী ছিলেন, তারা আসতে পারছিলেন না, সাহায্য নিতে পারছিলেন না আপনাদের মাধ্যমে, চিকিৎসকদের মাধ্যমে, তা তারা এখন আসবেন, এটা তো অনাকাঙ্ক্ষিত না, কিছু না। আমরা স্বাগত, আমরা তো ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু এর যে প্রস্তুতি, আপনি স্বাভাবিক জানেন আমাদের যে স্বাস্থ্য যে কাঠামো আপনি নিজেই জানেন একটু ভঙ্গুর এটা, তো সেই অবস্থায় আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হয় আবারকে, কারণ আমাদের গাইডলাইনও দেওয়া হচ্ছে সেভাবে। আমরা কিন্তু এক সময় ছিল পিপি নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, এখন কিন্তু আমাদের পিপি নিয়ে চিন্তা নাই, আমাদের চিন্তা করছে এখন শিল্ড নিয়ে চিন্তা করি। এখন আমাদের অভিজ্ঞতা, এগুলি অভিজ্ঞতা, কর্ম অভিজ্ঞতা, যে শিল্ড যদি থাকে, এখন ডাক্তার বলছেন যে আমাদের শিল্ড দেওয়া হোক, কারণ ফ্রেশ শিল্ড, রাইট। যেমন আমাদের করোনা ভাইরাস ভেসে আসে এখানে, আমি যখন ইকো করতে যাই, আমি রোগীর সঙ্গে কন্ট্যাক্টে চলে যাচ্ছি, হ্যাঁ, বলা হচ্ছে 6 ফিট 3 ফুটের অবস্থা, তো এখন যে শিল্ডটা থাকে ভালো, তো এইভাবে আমাদের কিন্তু আমরা একটা পাহাড়ে ওঠার মতো আমরা উঠছি, নতুন অভিজ্ঞতা হচ্ছে, আমরা নতুনভাবে আমাদের দিগদর্শনকে পরিচালনা করছি। আমি কিন্তু আপনাকে বলছি যে আমরা কিন্তু ভীত নই, কিন্তু আমরা সন্তুষ্ট নই, কিন্তু আমরা নতুন যে রোগী আসছে সেটা কোপ আপ করার জন্য একটা ব্যাপার, সেই সময়টা আমাদের আবার নতুনকে বিন্যস্ত করতে হচ্ছে। আগে আমরা আমাদের সবাই, আপনি নিজে দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজের পুরো একটা ওয়ার্ডে কন্টিনেন্ট হয়ে গেছে। আমি কি প্রশ্ন আপনাকে করতে পারি না যে এই প্রায় 3 মাস পরে এসেও পরিকল্পনা অভাব, ঘাটতি রয়েছে, যে এই অবস্থাটা যে দাঁড়াবে সেটার জন্য আমাদের এই মুহূর্তেও কোনো প্রস্তুতি নেই, বিষয়টি কি এরকম? অবশ্যই অবশ্যই, কারণ আপনি দেখেন উন্নত বিশ্বে যখন এখন চলে যাচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং এ, কন্ট্যাক্ট ট্রেসিং মানে আমরা গোয়েন্দার মতোই, যে নতুন তারা ধারণা করছে আরেকটা ওয়েব আসবে, আমরা কিন্তু এখনই এই ওয়েবটাই সামলাতে পারছি না। নতুন বিশ্ব, পুরনো উন্নত বিশ্বে তারা নতুন ওয়েবে কন্ট্যাক্ট ট্রেসিংয়ে যাচ্ছে, যে শনাক্ত করছে কোন লোকটি করলে কোন কোন জোনে যে ঘোরাফেরা করেছে তাদের শনাক্ত করে নিবৃত্ত করে রাখছে, যাতে সেকেন্ড ওয়েবটা ঢাকা না হয়। আর আমরা কিন্তু এখনই এই চিন্তাই আমাদের মাথায় নেই, এটা এই বলছি আমি, আপনি যেটা বললেন পরিকল্পনার অভাবটা এখানেই। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে সমস্যাটা কোথায় আমাদের? প্রতিনিয়ত পরিকল্পনার হীনতার জন্য নতুন নতুন সংকটে পড়তে হচ্ছে, আসলে সংকটই মানে সমস্যাটি কোথায়? আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। আপনি লক্ষ্য করুন, 8ই মার্চ প্রথম 3 জন শনাক্ত হলো বাংলাদেশে। আচ্ছা, তারপরে সেই মাসের শেষ দিকে এসে যখন সংখ্যা বাড়ছিল তখন সাধারণ ছুটি দেওয়া হলো, লকডাউন দেওয়া হয়নি সরকারিভাবে। আর গত মাসের শেষ দিকে এসে 26 তারিখে শিথিল করা হলো, সব চালু করে দেওয়া হলো স্বাস্থ্যবিধি মেনে, যখন কিনা সংক্রমণের সংখ্যা প্রায় 44,000 ছাড়িয়ে গিয়েছিল। তো তাহলে সমস্যা যখন খুবই সাধারণ পর্যায়ে, তখন কঠিন পদক্ষেপ নিলাম। সমস্যাটি যখন ব্যাপক, গভীর, বিস্তৃত, তখন শিথিল করলাম। যুক্তিটা কোথায়? যুক্তি একটাই হচ্ছে যে করোনার কারণে আমার জীবন বিপন্ন, জীবিকা বিপর্যস্ত, অর্থাৎ মানুষকে খেয়ে বাঁচতে হবে, খেয়ে বাঁচতে হবে, না খেয়ে বাঁচা যায় না, সেজন্য খেয়ে বাঁচার ব্যবস্থাটা করা হলো। এখন প্রশ্ন হলো যে আমার জীবনই যদি বিপন্ন হয়ে থাকে, জীবিকা বাঁচিয়ে আমি কি করব? এই চিন্তাটা হয়েছে কিনা। আচ্ছা, আর একটা দৃষ্টান্ত, যে নীতি নির্ধারণ মানেই হচ্ছে আগাম চিন্তা ভাবনা করা।
আমাদের পরিস্থিতি কি হবে, সারা বিশ্বের পরিস্থিতির প্রেক্ষাপটে ভাবনা চিন্তাটা করা উচিত ছিল, সেটা হয়নি, বোঝাই যাচ্ছে। আগাম চিন্তা না ভাবনা করে হুটহাট করে পদক্ষেপ নেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা হলো, দেখুন যখন শিথিল করা হচ্ছে, 31 তারিখে বলা হলো সব অফিস আদালত খুলে যাবে, গণপরিবহন চলবে 1 তারিখ থেকে। ঢাকার বাইরে এবং ঢাকা শহরে থেকে যারা অফিসে যাবেন, কিসে করে যাবেন? ঘোড়ার আগে গাড়ি জুড়িয়ে দেওয়া হলো না, যে তারা যাবেন কি করে, সে ব্যবস্থা আমি করলাম না। আগে তো গণপরিবহন খোলা লাগতো, তারপরে অফিস খোলা লাগতো, এটা হয়নি। আচ্ছা, তারপরে দেখুন বাস ভাড়া সরকার প্রস্তাব করেছে 80 ভাগ, শেষ পর্যন্ত প্রজ্ঞাপন পেলাম 60 ভাগ বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকার 80 ভাগ প্রস্তাব করেনি, মানে প্রস্তাব করেছিল পরিবহন মালিক সমিতি, তারা সব- 100 ভাগ বাড়ানোর প্রস্তাব করেছিল। 100 ভাগ সরকার 80 বললো, 80 বললো, পরবর্তী এক পর্যায়ে 60 ভাগে মীমাংসা হলো। আপোষ রফা হলো। আচ্ছা, এবং মাননীয় সড়ক সেতু মন্ত্রী বলেছেন যে বাস মালিকদের স্বার্থ দেখতে হবে, যথার্থ কথা বলেছেন, কারণ তাদের স্বার্থ না দেখলে তারা বাস নামাবে কেন? আচ্ছা, একটি কথা হচ্ছে যে দেখুন, লঞ্চ ভাড়া বাড়লো না, প্লেনের ভাড়া বাড়লো না, ট্রেনের ভাড়া ট্রেনে ভাড়া বাড়লো না, বাসের ভাড়া কেন বাড়লো? যুক্তিটা কি আমি বুঝতে পারছি না, আমার এই সীমাবদ্ধতা। আপনার এই কথা পড়ার পরে যদি আবার লঞ্চ, ট্রেন, বিমান ভাড়া বাড়িয়ে দেয়, না, চাইলে তো হয় না, চাইলে যদি সব হয় তাহলে তো সে দেশে আর শাসন বলতে কিছু আছে বলে মনে হয় না। আচ্ছা, এখন তেলের দাম সবচেয়ে কম পৃথিবীতে, এখন আমার দেশে তেলের দাম কমলো না কেন? জ্বালানি তেল কেন কমলো না? এই জবাবটা কে দেবে? আচ্ছা, তারপরে দেখুন যে এই যে প্রশ্নটি হচ্ছে, বাসে কারা চড়ে? নিম্নবিত্ত, মধ্যবিত্ত। বিগত 66 দিনে কি নিম্নবিত্ত মধ্যবিত্তের আয় 60 ভাগ বেড়ে গেছে? তা তো বাড়েনি, আয় তো কমেছে, অনেকেরই কমেছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে দেখুন, বাস মালিক সমিতি, পরিবহন সমিতি, আমি কাগজে পড়েছি, সমিতি প্রতি মাসে চাঁদা নেয় প্রত্যেক বাস থেকে, এবং কোটি কোটি টাকা তাদের আছে, কিন্তু 66 দিনে বছরে 2000 কোটি টাকা কোনো করে চাঁদা ওঠে। পরিবহন শ্রমিক কোনো সাহায্য পায়নি। উপরন্তু এই সমিতির একজন কর্মকর্তার বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির কথা আমি শুনেছি, কাগজে পড়েছি, দুদক থেকে বলা হয়েছে, তার সম্পর্কে কিছু উদ্যোগ নেওয়া হয়নি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি মনে হচ্ছে, কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই। তবে একটি ব্যাপারে সরকারকে আমি ধন্যবাদ দেব, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শুনলাম যে বাংলাদেশকে 3টি জোনে ভাগ করা হবে, যে প্রস্তাবটি এই চ্যানেলেও করেছিলাম, আর একটি চ্যানেলেও করেছিলাম, এবং ডক্টর মোজাহিরুল হক যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন হুর, তিনিও এই কথা বলেছেন। তো এতদিন পরে বিলম্বিত বোধোদয় হলো, এই কাজটি তো শুরুতে করা উচিত ছিল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে একটা জগা খিচুড়ি লেগে গেছে আর কি। আমরা কোন দিকে যাচ্ছি, কি করছি বুঝে উঠতে পারছি না। কবি শামসুর রহমানের কবিতার একটি পংক্তি আছে, উদ্ভট এক উটের পিঠে চলেছে স্বদেশ। এখন সেই অবস্থায় আমরা আছি আর কি, আমার কাছে মনে হয়। করোনা একটি সংকট, করোনা একটি চ্যালেঞ্জ, কিন্তু তার চেয়ে বড় কথা আমরা কিভাবে সামাল দিচ্ছি সেটি কিন্তু দেখতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মন্ত্রী মহোদয়রা তারা জনস্বার্থেই কাজ করছেন, কথা বলছেন, তবে কথা একটু কম বললে বোধহয় একটু আমাদের পক্ষে ভালো হতো, কাজটা যথার্থ করলে আর একটু ভালো হতো। কারণ তারা হুটহাট নানান কিছু মন্তব্য করেন, তাতে করে আমি একটু আমার মতো মানে বোধবুদ্ধি সীমিত যাদের, তারা বেশ একটু ধন্দে পড়ে যায়
যে কি হচ্ছে দেশে ঠিক বুঝতে পারছে না আর কি। ডক্টর আব্দুল্লাহ শাহরিয়ার, জনস্বাস্থ্য মডেল কি বলে এই যে 15 দিনের জন্য যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে 15 জন পর্যন্ত, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে, মানে টেস্টিং এর কোনো জায়গা আছে কিনা? না, যেমন ওই যে আপনি একটু আগে বললাম যে আপনার কেরালায় ওরা কিন্তু 30শে জুন, মানে একটা কোন শর্ট পিরিয়ডের ব্যাপার না, মানে এটা তো আপনি অবজারভেশনে এত লোক খারাপ হয়ে গেল তারপর আবার এভাবে আগাবো, এটা তো কোনো স্কোপ নেই। আপনাকে উল্টো এই যে সার্জিটা বললেন ঘোরার আগে গাড়ি যেতে পারে না, আপনাকে আগে এটাকে স্ট্রিক ডাউন করে ফেলতে হবে যে আমি এই সময়ের মধ্যে মানুষকে আবদ্ধ করে ফেলবো, সেই অনুপাতে আমি কিন্তু হাসপাতালকে সাজিয়ে ফেলবো, যেটা আপনি বললেন। এবং আমার নিউজ রিডার যেটা বললেন যে আমি সম্পূর্ণ একমত না, যে ঢাকার না তো আপনি দেখেন চট্টগ্রামের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, কুমিল্লার অবস্থা কিন্তু ভালো নয়, তাহলে অনেকগুলি জোনকে কিন্তু আমাদেরকে টার্গেট করতে হবে এখানে। তো এগুলি একটা ব্যাপার রয়ে গেছে। এখন আবার দেখেন এটা করার সময় দেখতে হবে যে ওই জোনগুলিতে কোনো শিল্প অঞ্চল পড়ছে কিনা, অর্থাৎ কর্ম পরিধির মধ্যে পড়ছে কিনা, সেখানে কিন্তু আপনি এইসব ডিসিশন নিতে পারছেন না, এটা খুবই সাবজেক্টিভ ব্যাপার। আপনি কিন্তু আপনি গণহারে ডিসিশন নিতে পারবেন না, এখানে একটা চিন্তা ভাবনা অবশ্যই রয়ে গেছে। আর দুইজন আপনি যেটা বললেন যে মডেলের কথা, সিআর মডেল বলি আমরা, সিআর মডেলে কিন্তু আছে যে আক্রান্তর হার, সেখানে আছে কত পরিমাণ মারা যাচ্ছেন, কি পরিমাণ সুস্থ হচ্ছেন, এটা একটা রেশিও আছে, এটা আমাদেরকে বের করতে হবে। এখন যে নতুন এটা কিন্তু দেখেন আপনি যে বলছেন যে গত এক সপ্তাহ কিন্তু 2000 ছিল না, আর কম ছিল। স্যার বললেন যে 3 জন যে শুরু হয়েছিল, তো লাফিয়ে আগাচ্ছে, তো সেইভাবেই আমাদের লাফিয়ে আগাচ্ছে, মানে এটা যে অন্যভাবে বলা হয় যে টেস্টের আওতা বাড়ানো হয়েছে বিধায় এরকম সংখ্যা আমরা পাচ্ছি। এটা তো আপনি একটা কথা বলছেন, এটা মুদ্রা রিপোর্ট বলছেন, ওই তো এটাও আছে, অসচেতনতাও আছে, সেটা তো অবশ্যই আছে যে সংক্রমণ তো বাড়ছে, জ্যামিতিক হারে বাড়ছে। এটা তো আমরা বলছি রোগটা তো ধরনই এটা, এই জন্যই তো পালিয়ে বেড়াচ্ছি আমরা, আমাদের পালিয়ে বেরিয়ে বাসায় বসে থাকতে হচ্ছে, এটা তো বলাই হচ্ছে যে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেটা করছি না। আমরা প্রয়োজনে বলা হচ্ছে কাজের জন্য বের হন, কিন্তু কাজের জন্য বের হচ্ছেন না। হাসপাতাল বলা হচ্ছে যে আপনারা আগের মতো 3-4 জন আসবেন না। আমাদের তো একটা কালচার আছে যে আমাদের প্রিয়জনকে যখন বিদেশে পাঠাতে যাই আমরা, তখন আমরা অনেক লোকজন যাই, সেই একই বোধ নিয়ে কিন্তু হাসপাতালে আছি আমরা, প্রায় 3-4 জন মিলে আসে, এবং দেখেন আপনি এই 3-4 জনই কিন্তু করোনা এফেক্টেডে ফিরে যান। তো আমাদের এই জিনিসগুলি পরিমিতিবোধ, এই পরিমিতিবোধকে আনতে হবে আমাদের কাজের মধ্যে। এবং আমরা দেখছি যেখানেই আমাদের খাওয়ার জায়গাটা, হোটেলগুলিতে দেখছি আমরা সেই ভিড়, আমরা বাসে ওঠার সময় দেখছি ভিড়। কেন আপনার আমরা যদি আমাদের দুটো প্রান্ত, তো আমরা যদি বাসে আমরা যারা উঠছি, আমরা যদি সেভাবে কম যাই, আমার তো মনে হচ্ছে যে বাস তো ফুরিয়ে যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে সেভাবে লোকজন ভিড় করছে সেখানে। আর হাসপাতালগুলো তো দেখছি যে অনাকাঙ্ক্ষিত ভিড়। তো আমার মনে হয় রোগীর সাথে একজন লোক আসলে যথেষ্ট, কারণ এখন তো আপনি হোটেলগুলি খালি পাচ্ছেন না সেভাবে, তাদেরকে অনেক কষ্ট হচ্ছে, এগুলির সাথে জড়িত অনেক কিছু ব্যাপার। হোটেলের পাশে যে হোটেলগুলি পাশাপাশি, তারপর ওখানে জিনিসপত্র যারা কিনতে হয়, সেভাবে আমাদের হসপিটালে সব সজ্জিত নয়, কাপড় চোপড় অনেক কিছু ব্যাপার নাই, এইসব ওনারা বিপদে পড়ছেন। তো আমি মনে করি যেটা আপনি বলছেন যে পরিবর্তিত পরিস্থিতি, এটা আমাদের সামাল দিতে কিন্তু কষ্ট হচ্ছে। আমাদের কিন্তু ডাক্তারের কিন্তু এখন অভাব নাই, ডক্টর 2000 আরও নিয়োগ দেওয়ার হিসাব হচ্ছে, এবং ডাক্তার এখন কিন্তু আমাদের এই কমপ্লেন্টগুলি নাই যে পিপির অভাব, আপনার ডক্টরের অভাব। আমরা কিন্তু এখন জাস্ট স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা ভাবনা করছি। আমরা কিন্তু কোভিড, আপনারা দেখবেন কোভিড হাসপাতালের বাইরেও সরকারি যে হসপিটালগুলিতে কোভিড জোন করে ফেলেছি, আমরা জানি যে এই রোগীগুলি আসতেই পারে। তো সুতরাং এই দিক দিয়ে আমাদের কিন্তু এখন মোটামুটি একটা ড্রেস রিহার্সাল হয়ে গেছে, কিন্তু ড্রেস রিহার্সালটা হয়নি হলো আদার্স পিপলদের, যারা ডিসিশন নেবেন, ডিসিশন মেকার, তাদের ড্রেস রিহার্সাল হয়নি। আমার মনে হয় এই যে স্যার যেটা বললেন যে 3টা জোনের ভাগ, এটা একেবারেই কার্যকর করা হোক, এটা মুখে বলার মতো না, যে ওখানে ওই জায়গাগুলিতে একেবারেই আপনার কারফিউর মতো অবস্থা করতে হবে। সেখানে কিন্তু আর বলা যাবে না যে আমার জীবিকার ব্যাপার আছে, জীবনের ব্যাপার আছে, আমাদের ড্রেস রিহার্সালের কথা বাদ দিলাম, কিন্তু এই বিষয়গুলো তো আমরা জানি যে জোন, যেখানে লকডাউন শিথিল করা হচ্ছে সেগুলো জোন ওয়াইজ শিথিল করা হচ্ছে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। এখন এইগুলো তো ড্রেস রিহার্সালের বিষয় না, এগুলো তো আগে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনাটা কেন আমরা নিতে পারছি না বা নিতে পারলাম না আগে? এখন দেখা যাচ্ছে যে স্বার্থের সংঘাত থেকে যায়। আপনি যেটা আমাদের এই স্বার্থের সংঘাত, তো এটাকে তো এড়িয়ে আমাদের চলতে হবে, এটাকে তো থাকবেই। কিছু লোকজন তো চাবেই যে আমি এর আগেও এখানে বলেছিলাম যে যুদ্ধে সত্যের অপলাপ হয়, তো সত্যর যদি অপলাপ না হয়, মিথ্যা যদি জয় না হয়, অসাধু ব্যবসায়ী তারা যেন এই করোনার যে একটা ক্রাইসিস থেকে যেন কোনো মুনাফা লুটতে না পারে, সেটা তো তার জন্য তো আমার সরকার, এই সরকারকে তো আমরা বলি আমরা আমাদের গণতান্ত্রিক সরকার। লকডাউন অবস্থা ছিলই, হ্যাঁ, তো লকডাউন তো আপনি দেখেন পরিকল্পনাগুলো এর মধ্যে কেন আমরা করতে পারলাম না? আর লকডাউন তো ছিল না, আপনি তো যেটা বলেন লকডাউন তো সেভাবে হয়নি, আমাদের অসচেতন রয়েছে। মানে যে কাজটা শুরুতে করা উচিত ছিল এই পরিকল্পনা, সেটা এখন বিলম্বিত বোধ হয় আর কি। এবং সেই জন্যই কিন্তু আমি গোড়া থেকেই বলে আসছি
এটা ইতিহাসের শিক্ষা, আমি ইতিহাসের মানুষ, যে জাতীয় পর্যায়ের সংকট সামলাতে হলে বিশেষজ্ঞ পর্যায়ের কমিটি দরকার। প্রথমে এই কমিটি করা উচিত ছিল এবং কমিটির কথা শোনা উচিত ছিল। এই যে শিথিল করবার আগে পরামর্শক সভা, যারা সরকারি করেছে পরামর্শক সভা, টেকনিক্যাল কমিটি, এটা টেকনিক্যাল কমিটি হয় না, এটা নিয়ে বহু বলেছে, আর বলে লাভ নেই। তারা যা বলেছেন তার উল্টো কাজটা সরকার করেছে। তাহলে এই কমিটি করবার দরকারটা কি ছিল? এই কমিটি এখন শিথিল না করতে বলেছিল আর কি, কিন্তু শিথিল করলো সরকার। হ্যাঁ, সরকারের বিবেচনা বোধ আছে যে এই যে দরিদ্র মানুষ কর্মহীন হয়ে গেছে তাদেরকে বাঁচানো দরকার, কিন্তু তাই যদি এখন তো জনগণের উপরেই সব ছেড়ে দেওয়া হলো, তাই না? এখন সব কিছু জনগণের উপরে, যে আপনারা স্বাস্থ্যবিধি মানুন, মেনে চলুন, জীবন বাঁচান। তো এই 2 মাস জনগণের অর্থের অপচয় হলো কেন? ওই যে প্রণোদনার নাম দিয়ে, এটা তো আপনার আমার সবার করের টাকা, সরকারের তো নিজস্ব কোনো টাকা নেই। মাননীয় প্রধানমন্ত্রী একে এত দিচ্ছেন, ওকে অত দিচ্ছেন, আমার ইত্যাদি করছেন, এই টাকা তো তার নিজের না, এটা তো জনগণের অর্থ বা জনগণের নামে সংগৃহীত অর্থ। তো এটা কেন করা হলো? এবং তার মধ্যে একটা মারাত্মক রকমের প্রশ্নবিদ্ধ কাজ হয়ে গেছে ইতিমধ্যে। এখন এই ভর্তুকি দেওয়া উচিত ছিল যানবাহন চালু করতে গিয়ে সরকারের, তাতে কত টাকা যেত হিসাব করুন। আর প্রায় 17 কোটির মতো টাকা দেওয়া হয়েছে কওমি মাদ্রাসাকে। কওমি মাদ্রাসাকে দিয়েছেন ভালো মানবিক কারণে, দেওয়াটা উচিত আর কি মনে করি, কিন্তু প্রশ্নটি হচ্ছে শর্ত সাপেক্ষে দেওয়া উচিত ছিল। তারা তো মুক্তিযুদ্ধ মানে না, তারা তো জাতীয় সঙ্গীত গায় না, তারা বাংলাদেশের পতাকা তোলে না, তারা বঙ্গবন্ধুকে মানে না, তাদেরকে আমি কেন অত টাকা দেবো? কার অনুমতি সাপেক্ষে আমি এই কাজটি করেছি? এটা আমার একটা বড় প্রশ্ন। আর এই যানবাহনকে ভর্তুকি দিতে কত টাকা লাগতো হিসাবটা করুন আর কি। তো সবকিছু একটা গোলমেলে হয়ে আছে আর কি। এখন ঘুরে ফিরে সে জনগণের উপরেই চাপটা আসছে। চাপটা বেসরকারি হসপিটালে কোভিড-19 টেস্টের জন্য 3,500 টাকা করা কথা, সেখানে 4,500 টাকা করা হচ্ছে। সে বাড়তি টাকাও তো জনগণ দিতে হচ্ছে। আবার সরকারি হসপিটালে কিন্তু ধনী ব্যক্তিরাও চিকিৎসা নিচ্ছেন, তারা অনেক কম খরচে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বেসরকারি হসপিটালগুলোতে সাধারণ হারে আরেকটা কথা না বলে পারছি না, খুব কষ্টে বলছি, মানে দেখে শুনিয়ে খেপিয়া গিয়েছি, এই জন্য ব্যাপারটা হয়েছে এমন। এই করোনা সংকটের মধ্যে এমনি একটা হযবরল অবস্থার মধ্যে 11 জন বিত্তবান প্লেন ভাড়া করে বা নিজের প্লেনে দেশের বাইরে চলে গেছেন, মামলার আসামিও। তো এই জায়গায় দেখুন, সরকারি কিন্তু প্রশ্রয় পেয়ে তারা গেছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে গতকাল বলতে এখন 12টা বেজে গেছে, এই জন্য গতকাল বলছি, সোমবার সচিবালয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে একটি বৈঠকে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন সারা দেশকে এখন সংক্রমণের মাত্রা বুঝে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোনে ভাগ করে তারপরে সেই অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আমার প্রশ্নটি হচ্ছে, যেহেতু 2 দিন হলো লকডাউন শিথিল করা হয়েছে, এই কাজটি আগে করে তারপরে সেই ব্যবস্থা অনুযায়ী ব্যবস্থাটা কি নেওয়া যেত না? লকডাউন শিথিল করার পরে কেন এই উদ্যোগটি নেওয়া হতে যাচ্ছে? দেখুন, আমরা তো একটা বাস্তবিক যেটা সবকিছু বিবেচনা করে আমাদের কিন্তু আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য বাস্তবতার নিরিখেই মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খুবই সীমিত আকারে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার জন্য, এবং সেখানে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রমগুলো চালিয়ে নেওয়া। এবং এই 15 দিনের জন্য খোলা হয়েছে, এটা আমি বলবো যে আমাদের যাতে করে এই অভ্যাসে, কারণ করোনাকে আমাদের দীর্ঘদিন ধরেই মোকাবেলা করতে হবে, যা আভাস পাওয়া যাচ্ছে সারা বিশ্ব থেকে, তাতে করে আমাদের কিন্তু প্রশিক্ষণ প্রয়োজন। আমাদের ইতিমধ্যে আমাদের কর্মহীন হয়ে মানুষ ঘরে থেকেছে এবং মানুষ কিন্তু যথেষ্ট প্রশিক্ষণ নিয়েছে, তারপরে আমরা দেখেছি অনেক ব্যত্যয় ঘটেছে, আমাদের মাস্ক পরার ব্যাপারে বেশ অনীহা হয়েছে, অনেক কিছুই আমরা দেখেছি। তারপরেও কিন্তু আমরা বলবো যে অনেকখানি কিন্তু আমরা সফল হয়েছি, যেখানে মানুষ ঘরে ছিল এবং মানুষ কিন্তু মাস্ক পরেছে। আমরা এই যে অফিস খুলছি, আমরা কিন্তু
যখন দেখছি যে আমাদের ইউরোপ, আমাদের আরব বিশ্ব, এশিয়ার বিভিন্ন দেশ যখন অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চালু করছে, বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দেশ না। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চালু করতে হবে, কারণ যে মানুষগুলো বাইরে বেরিয়ে আসছে তারা অর্থনৈতিক কর্মকাণ্ড চায়, তারা সেখানে কাজ করতে চায়, এবং আমাদের কিন্তু আগামী দিনেও ভালো থাকতে হবে। সব বিবেচনা করে এটা করা হচ্ছে। প্রধানমন্ত্রী, আমাদের সেক্ষেত্রে কোনো আমাদের দ্বিমত যে নেই যে বিষয়- জীবনও বাঁচাতে হবে, জীবিকাও বাঁচাতে হবে। জীবিকাও সরকার যে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রেও নিশ্চয়ই বিদগ্ধ জনদের কোনো দ্বিমত নেই, কিন্তু সব সময় দেখা যাচ্ছে যে পরিকল্পনা যে যথাসময়ে যে সিদ্ধান্তটি নিতে হবে সেই ধরনের সিদ্ধান্তটি সেই সময়ে আসছে না। যেমন প্রথমে আপনাকে যে প্রশ্নটি করলাম যে জোন ওয়াইজ ভাগ করে যে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে, সেটি গ্রহণ করে লকডাউনটি শিথিল করা যেত কিনা? না, আমরা কিন্তু এই যে যে বিষয়গুলো করেছি, ঢাকা হটস্পট, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং আমাদের চিটাগং ইদানিং আমরা দেখছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা চেয়েছি যে এই সমস্ত এলাকা থেকে কোনোভাবেই যেন লোকজন অন্য জায়গায় না যায়। নারায়ণগঞ্জ যখন হটস্পট হয়ে গেল তখন কিন্তু নারায়ণগঞ্জকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে, আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে রাস্তাতে বিভিন্ন জায়গাতে এবং যে যেখানে আছে সেখানে থাকার জন্য সেখানে ত্রাণ পৌঁছানো সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরে আমরা দেখেছি লোকজন পালিয়ে বিভিন্নভাবে তারা গ্রামের বাড়িতে চলে গেছে এবং গণপরিবহন চালু ছিল না, তারা কিন্তু নৌকাতে পারাপার হয়েছে, আর তারপরে তারা ভ্যানে করে, ট্রলারে করে বিভিন্নভাবে তারা গিয়েছে। তো এগুলোতে কিন্তু আমাদের সংক্রমণ কিছুটা সংক্রমিত হয়েছে অনেক জায়গায়। তো বিষয়টি হচ্ছে যে এখন যে ব্যাপারটি আমরা চিন্তা করছি, আমাদের কিন্তু অধিকাংশ এলাকাগুলো কিন্তু এখনো গ্রিন জোন, আমাদের উপজেলাগুলো এখনো গ্রিন জোন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 4টা এলাকা, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং চিটাগং, এগুলোকে আমাদের স্পেশাল আমাদের একটি আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে, যাতে করে এখান থেকে মানুষজন দূরে না যায় এবং এখানের অফিস আদালতগুলোর বিষয়ে আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। রেড জোন যেগুলো থাকবে সেখানে ঝুঁকিপূর্ণ, যেখানে ঝুঁকিপূর্ণ এলাকায় যে সমস্ত লোকগুলো বসবাস করছে কিন্তু এখনো করোনা নেগেটিভ, তারা ভালো আছেন, আমরা কিন্তু অফিস আদালতে আমরা আমাদের সচিবালয় থেকে শুরু করে সব জায়গাতেই আমরা নির্দেশনা দিচ্ছি, যাতে করে এই সমস্ত জায়গা থেকে লোকজন যাতে করে অফিসে আপাতত না এসে বাসা থেকে তারা কাজ করতে পারে। আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আপনি যেটা বলছিলেন যে আমাদের সময়ের প্রেক্ষিতে এই যে ইনিশিয়েটিভটা, এটা অত্যন্ত ভালো হয়েছে, এবং আমরা মনে করি যে আমরা আগামীতে এই রেড জোনগুলোতে আমরা কিভাবে মোকাবেলা করব, কাজ করব, এখান থেকে মানুষজন যাতে অন্যত্র না চলে যায় সেই জিনিসগুলো আমরা এখন থেকে খেয়াল করতে পারবো। আগামীতে যখন এগুলো আরো কাজ করার সুযোগ আসবে তখন সেই জায়গাগুলোতে আমরা বিশেষ নজর দিতে পারবো এবং গ্রিন জোনগুলো যাতে করে ইনফেক্টেড না হয় সেগুলোও যাতে করে আমরা খেয়াল রাখতে পারি, সেগুলো নিয়েও আমাদের চিন্তা ভাবনা। আমরা জানি যে 15 জুন পর্যন্ত দেখা হবে, অবজারভেশন রাখা হবে যে কোন দিকে যায় বাংলাদেশ বা সংক্রমণের মাত্রাটি কোন পর্যায়ে পৌঁছায়। আপনার কি মনে হয় যে 13 দফা নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় কমিটি থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত বা কোভিড-19 বিষয়ে যে জাতীয় কমিটি রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে 13 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনাগুলো বা স্বাস্থ্য বিধিগুলো যথাযথভাবে কার্যকর হবে বা জনগণ মানবে, কিংবা এর সঙ্গে যারা অন্যান্য স্টেক হোল্ডার জড়িত রয়েছে তারা সবাই মানবে কিনা আপনার কি মনে হয়? গত 2 দিনে তো আপনি পর্যবেক্ষণ করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমরা পর্যবেক্ষণ করেছি। আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের সচিবালয়, যেটি বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, অফিসিয়াল যে কাজগুলো আছে, সরকার যে কর্মকাণ্ডগুলো আছে, পলিসিগুলো বাস্তবায়নের যে বিষয়গুলো আছে, এখান থেকে পরিচালিত হয়। তো সচিবালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায়, সেখানে আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে আমরা এখানে একই সাথে 25%-এর বেশি আমাদের কর্মকর্তা কাজ করবে না, পারলে আরো কম সংখ্যক, যত কম সংখ্যক কর্মকর্তাদের নিয়ে কাজ করতে পারি। সেক্ষেত্রে ইতিমধ্যে প্রজ্ঞাপনে আমরা বলেছি যে যারা বয়স্ক, যারা অসুস্থ এবং যারা আপনার অন্তঃসত্ত্বা নারী কর্মকর্তা রয়েছেন তারা অফিসে আসবেন না, তারা বাসা থেকেই অনলাইনে কাজ করতে পারবেন, সে ব্যবস্থাটি আমরা করেছি। এবং এখন কিন্তু আমরা যেটা করেছি, এই যে আমরা এই 15 দিনে দেখব বলেছি, আমরা প্রথম দিন দেখেছি কিছু কিছু মিনিস্ট্রিতে আমাদের প্রয়োজনের বাইরে লোক এসছে। আমরা কিন্তু এখন প্রায়োরিটি বেসিস কাজগুলো করছি, কারণ সামনে বাজেট আছে, আমাদের অনেক যে কর্মকাণ্ডগুলো উইথহেল্ড ছিল সেগুলোকে আমাদের চালু করা, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা এখন করব। এই কাজগুলো করার জন্য বেশি সংখ্যায় আমাদের কর্মকর্তার প্রয়োজন নাই।
সেক্ষেত্রে প্রত্যেককেই বলা আছে যে যাতে করে বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা যদি তারা জনাকীর্ণ এলাকায় থাকেন বা কোনো রিস্কি এলাকায় থাকেন, তাদেরকে আমরা না আসার জন্য বলছি। এবং যদি কোনো কর্মকর্তাও, আমাদের যে কোনো ধরনের কর্মকর্তা তারা ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে থাকেন, তাহলে কিন্তু আমরা নিরুৎসাহিত করছি তারা যেন এখানে না আসেন বা সংক্রমণ বেড়ে না যায়। এই জিনিসগুলো আমরা খেয়াল করছি। আমরা আশা করব অন্যান্য বেসরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, কারণ তারাও কিন্তু এইটা করবে এই জন্য, কারণ তারা চায় তাদের প্রতিষ্ঠানের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। এতদিন বন্ধ ছিল তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই জন্য তারা আরও বেশি খেয়াল করবে। এই জন্য যে যদি একজন ব্যক্তি যে না আসলেও চলতো, সে এসে যদি অন্যদেরকে সংক্রমিত করে, তাহলে পুরো প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য যেটা প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, সেগুলো কিন্তু তারা খুবই সতর্ক। তো আমরা সচিবালয়ে সেটি করতে যাচ্ছি। আমরা পারলে আরও কম সংখ্যক লোকজন আমরা আনবো সেখানে, যাতে করে আমাদের এই সীমিত পরিসরে এই কাজগুলো করার জন্য যে অল্প সংখ্যক লোক দিয়ে যদি আমরা করতে পারি, সেটাই আমরা করব। এবং আমরা সবাইকে উৎসাহিত করছি আমাদের প্রজ্ঞাপনে, যাতে করে অনলাইনে বসে আমাদের ভার্চুয়াল অফিস তারা করতে পারে। সে বিষয়টা কিন্তু সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তো সেটা আমরা বলার চেষ্টা করছি। আমরা অধিকাংশই কিন্তু বাসায় থেকে আমাদের কাজগুলো করার চেষ্টা করছি। তো মাননীয় মন্ত্রী, আমাদেরকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সাংবাদিকদের পর্যবেক্ষণে যেগুলো উঠে আসছে, আপনি যেটা বলছিলেন যে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, সেই সচিবালয়তেই কিন্তু 13 দফা নির্দেশনার অনেক নির্দেশনায় অনেক স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। লিফটগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। বসার ক্ষেত্রে, যেহেতু এই বিষয়ে আমার কিছু বলা নেই, বসার ক্ষেত্রে আপনি 25% কর্মকর্তা বা কর্মচারীদের উপস্থিত থাকার কথা বলেছেন, সেই বিষয়ে আমি যাচ্ছি না। সাবান, স্যানিটাইজারের অপ্রতুলতা, আপনার মূল ফটকে জীবাণু মুক্তকরণ টানেল, সেটিও প্রথম দিন বসানো হয়নি। এবং গাড়িতে ওঠা নামার ক্ষেত্রেও সামাজিক দূরত্ব মেনটেন করা হচ্ছে না। সবগুলো সচিবালয়ের ক্ষেত্রে আমি বলছি, এই বিষয়ে আপনি কি বলবেন? না, অবশ্যই আমরা প্রথম দিন দেখেছি যে অধিকাংশ মন্ত্রণালয় কিন্তু এটা করতে পেরেছে, কেউ কেউ করেনি। এবং যাদের আসার প্রয়োজন ছিল না তারা কিন্তু প্রথম দিনে এসছে, এটা কিন্তু আমাদের চোখে পড়েছে। এবং আমরা কিন্তু দ্বিতীয় দিনে, অর্থাৎ গতকালকে সোমবারে, আমরা কিন্তু সেটা দেখবেন যে তার চাইতে একটু বেটার অবস্থা ছিল রবিবারের তুলনায়। এবং আপনি এই যে আজকে যে দিনটি শুরু হবে মঙ্গলবার, আপনি দেখবেন যে আজকের অবস্থা অনেক ভালো হবে, কারণ আমরা সব সচিবদের সাথে কথা বলেছি, তারা সেভাবে ডিউটি রোস্টার করে সেভাবে কাজ করছেন। এবং লিফট ব্যবহার না করার জন্য ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি। এবং নারী কর্মকর্তাদের আপাতত না আসার জন্য আমরা বিভিন্ন মিনিস্ট্রি থেকে বলে দিয়েছি। আমরা স্বল্প সংখ্যক কর্মকর্তা আমরা এখানে কাজ করব, যারা ঝুঁকিপূর্ণ তারা কিন্তু এর ভিতরে আসবেন না এবং বাসায় থেকেই কাজ করবেন। আপনি দেখতে পাবেন সচিবালয় আমরা যেভাবে বলেছি সেভাবেই সেটা আমরা এখান থেকে করতে পারবো। এটা একটা মডেল হবে, এখান থেকে সকলেই আমার মনে হয় শিক্ষা নিয়ে তারা তাদের অফিসগুলো চালাতে পারবেন। তো আমরা দু একদিনের মধ্যেই ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এক্ষেত্রে আমরা পৌঁছাতে পারবো। আমরা মন্ত্রী পরিষদ থেকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, জনপ্রশাসন থেকেও আমরা নির্দেশনা দিয়েছি, এবং এটা ইনশাল্লাহ ইমপ্লিমেন্ট হবে। স্বাস্থ্যবিধি মানা না হলে সেক্ষেত্রে কি শাস্তিমূলক কোনো ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করার চিন্তা ভাবনা আপনাদের রয়েছে কিনা? যেহেতু অন্যান্য দেশগুলোতে এরকম ব্যবস্থা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এই ধরনের কোনো ব্যবস্থা দিকে যাচ্ছি কিনা? জি, দেখেন, সৌদি আরব সেখানে 1000 রিয়াল যদি মাস্ক না পড়ে, এবং আমেরিকা সেখানে $270 ফাইন করছে, এবং বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে। তো আমাদের এখানে অবশ্যই আমরা গত পরশু দিন 30 তারিখে যে আমাদের মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা কিন্তু আলাপ আলোচনা করেছি। আমাদের জাতীয় যে কমিটি আছে, স্বাস্থ্য কমিটি, সেই কমিটিতে আমরা বিভিন্ন আমাদের প্রস্তাবনা উত্থাপন করেছি। সেখানে আমাদের যে সংক্রমণ আইন, প্রতিরোধ প্রতিকার নির্মূল যে আইনটা আছে, সে আইনেই কিন্তু ক্লজ রয়ে গেছে, যারা এখানে সহযোগিতা করবেন না, মাস্ক পরবেন না, তারা কিন্তু তাদের জরিমানা হবে। তো সেটা কিন্তু এর আগেও আমরা করেছি। এখন কিন্তু এইটা যেহেতু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে করতে হবে, একই সাথে আমাদের করোনাকে মোকাবেলা করতে হবে। সেই জন্য অবশ্যই আমরা অত্যন্ত কঠোরভাবে এটা নিয়েছি। আজকে থেকে গতকালকেও কিন্তু বিভিন্ন জায়গাতে, আমার এলাকায় সহ, সেখানে বেশ কড়াকড়ি করছি, এবং সেখানে বেশ কিছু ফাইন হয়েছে,
এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 10 দিনের জেল হতে পারে। এখানে আপনি জানেন যে এই আইনের অধীনে 6 মাস জেল, 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো আমরা যাতে করে মানুষকে এখান থেকে এই মাস্ক সকলেই পরে এবং অযথা বাইরে না আসে এবং সেগুলো যাতে মেনে চলে স্বাস্থ্যবিধিগুলো, সেই জন্য যে ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে সেগুলো আমরা প্রয়োগ করব। আমরা চাই যে করোনাকে সঙ্গে নিয়ে আমাদের বসবাস করতে হবে, একটি স্বাস্থ্যকর অভ্যাস যাতে আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি এবং সেভাবে আমাদেরকে চলতে হবে। এটা এই 15টা দিন একটা প্রশিক্ষণের সময় আমরা কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমরা চাইবো সকলেই সহযোগিতা করবে। এই 15 দিনের মধ্যে যে সংক্রমণের মাত্রা গত 2 দিনে আমরা যেটা দেখেছি 2000-এর বেশি বা একদিন তো 2,500-এর বেশি অতিক্রম করলো আর কি। তো 15 দিন পর গিয়ে যদি এই অবস্থার অবনতি আরো হয়, সেক্ষেত্রে কি জোন ওয়াইজ যে চিন্তা ভাবনা করছেন ওরকমই নাকি কঠোর লকডাউনের দিকে যাবেন? আসলে আমরা তো জোন ওয়াইজ আমরা যে এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এটা খুব দারুণভাবে কাজ করবে, কারণ আপনি জানেন যে আমাদের অধিকাংশ জায়গাগুলো গ্রিন জোনের মধ্যে আছে। আমাদের ঢাকা সহ আমাদের গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চিটাগং এখন রেড জোনের মধ্যে আপনি বলতে পারেন। তো তারপরেও এই এলাকাগুলো সব এলাকা নাই, যে এলাকাগুলো রেড জোনের মধ্যে থাকবে সেগুলোকে কনফাইন্ড করে দেওয়া এবং ক্লোজ করে দেওয়া এবং সেখানে গাড়ি চলাচল কি করবে, আগামীতে কি ধরনের সিদ্ধান্ত নিলে ভালো হবে। আমরা কিন্তু প্রতি মুহূর্তেই আমাদের যেটি প্রয়োজন হবে, যেটি সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত সেটি আমরা গ্রহণ করব এবং সেটাই বাস্তবায়ন করব, কারণ আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই সংক্রমণকে রোধ করা এবং সেটা নিয়ন্ত্রণ করা, এবং সেটা আমাদের সক্রিয় বিবেচনাধীন রয়েছে এবং আমাদের যে এই করোনা মোকাবেলা যে জাতীয় কমিটি আছে সেটা খুবই সক্রিয়ভাবে কাজ করছে। আমরা প্রতি মুহূর্তে সমন্বিতভাবে উদ্যোগ নিচ্ছি এবং আশা করি যে আমরা আগামী দিনে আমাদের ভালো সিদ্ধান্তগুলো গ্রহণ করে আমরা আগামী দিনে এগুলো করতে পারবো, করে আমরা অবশ্যই এটা মোকাবেলা করতে পারবো। অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর আব্দুল শাহরিয়ার কোনো মন্তব্য রয়েছে আপনার? প্রতিমন্ত্রী এতক্ষণ যে কথাগুলো বললেন বা আমাদের জানালেন, হ্যাঁ, এটা যদি আমরা সন্তুষ্ট। আমরা তো এখন তো নিজেরা বললেন গ্রিন জোন, তো আমাদের এখন কথা হল তাহলে গ্রিন জোনের নিয়ে আমাদের কোনো পরিকল্পনা রয়েছে? কারণ আমাদের তো যেটা খারাপ জায়গা সেটাতে তো আমাদের আসলে দেখতেই হবে, সেভাবে আমাদের হয়তো হসপিটালগুলি, কিন্তু আমাদের যে গ্রিন জোন যেটা আসার জায়গা সেখান থেকে যে না ছড়ে, সে যে বললাম কন্ট্যাক্ট ট্রেসিং এখানে বাড়াতে হবে, সেই ব্যাপারে কি আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কি কাজ করছেন কিনা? আপনি মডেল কথা প্রায় জিজ্ঞেস করলেন, সিএর মডেল হলো সাসপেক্টেড কেস, ইনফেক্টেড কেস, রিকভারি কেস, এগুলিকে আলাদা করা, সেগুলি নিয়ে আমরা চিন্তা করছি কিনা। এগুলি কিন্তু করতেই হবে আপনার। আমরা কিন্তু কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। অনেক কথা শুনেছি আমরা দেখবো ওখানে যে এইসব হচ্ছে কিনা। ওখানকার হাসপাতালগুলি এখন ওখানে আরও এমন চিকিৎসা দিবে যে জনগণ ওখানে তারা আউটডোর ওপিডিটা কেয়ারটা ভালো হবে। এবং আরেকটা জিনিস আমি বলছি সেটা হলো আমি আবার সেই ইতিহাসে যাচ্ছি, সেই আমাদের 100 বছর আগে যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেখানে দেখেন যে উনি বললেন যে আমাদের যে শক্ত হওয়ার যে ব্যাপারটা, সেন্ট লুসিয়া এবং আপনার আমাদের আরেকটা যে রাষ্ট্র যে ছিল সময় আমার মনে হচ্ছে যে আপনার যুক্তরাষ্ট্রে, তো সেখানে সেন্ট লুসিয়া কিন্তু যে তারা কিন্তু পরে শিক্ষা নিয়েছিল যে এই কীভাবে এখান থেকে রিকভারি করা যায়, এবং তারা কিন্তু এফেক্টিভভাবে মাস্কের জন্য তারা $50 ওই অম্বলেই $50 কিন্তু আপনার ফাইন করেছিলেন, পেনাল্টি করেছিলেন। তাতে দেখা গিয়েছে সেন্ট লুসিয়া আপনার 6 ভাগের 1 ভাগ কম ক্ষতি হয়েছিল, যদিও সেখানেও মারা গিয়েছিল অনেক। সুতরাং আমি মনে করতে পারি যে কার্যকর করতে হবে জিনিসটা। আপনি যে আইনটা করবেন, আইনটা যে কার্যকর হয়। আপনি বলেছেন বাসে নিরাপদ দূরত্ব বজায় রাখা হবে, সেভাবে বাসগুলিতে লোকজন নেওয়া হবে, সেটা হলো না, মনিটরিং হচ্ছে না। নাম্বার 2 হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি আপনার যে বাইরে যেটা হয়েছিল সেই সেন্ট লুসিয়ার কথা বলি, সেখানে ওরা বলেছিল যে এত লোক হবে এফেক্টেড, আমরা ঘরে ঘরেও দুর্গ গড়ে তুলবো। এই দুর্গটা কীরকম যে যেখানে এখানে তো এত হসপিটাল, তো এত লোক তো আসলে বাংলাদেশের জন্য তো একটা ব্যাপার, এত পপুলেশন, সেখানে ঘরে ঘরে যে বাসাগুলি খালি থাকবে, সেই বাসাগুলিতে আমাদের অনেক বাসা ফ্ল্যাট খালি আছে, সেখানে কিন্তু আমাদের যারা ওই ফ্ল্যাট মালিক সমিতি তাদের সাথে বসতে হবে যে এই খালি ফ্ল্যাটগুলিতে যারা ইনফেক্টেড হচ্ছেন তারা কিন্তু ওখানে থাকবেন। কারণ আমাদের তো ফর্মুলা দেওয়া আছে, সবাই তো 85% লোক সাংঘাতিক কোনো অবস্থার মধ্যে যাবেন না, তারা স্বাভাবিক মধ্যে থাকবেন, তারা তাদের নিউট্রিশন বাড়ানোর মধ্যে, তাদের ইমিউনিটি বাড়ানোর মধ্যে দিয়ে, ব্যায়ামের মধ্যে দিয়ে, মানসিক চাপ কমানোর মধ্যে দিয়ে তারা কিন্তু সেরে উঠবেন। অনলি 2 to 3% কিন্তু আমার ঝামেলা হচ্ছে। আর আরেকটা হলো যে পালিয়ে যাওয়ার প্রবণতা, স্যার যেটা বললেন সেটা কমাতে হবে। পালিয়ে আপনি কোথায় যাবেন? সারা পৃথিবী উদ্যত অঞ্চল, এখন সারা পৃথিবী কিন্তু মহামারীর থাবায় পড়ে আছে। যারা মনে করছেন যে ওখানে যে ভালো থাকবো, সেখানে কিন্তু হাসপাতাল সংকট রয়েছে, সেখানেও সংকট, সেই সংকট আরেক ধরনের সংকট।
সে আনা কার্নিনার সেই গল্পের মধ্যে যেখানে বলা হচ্ছিল, লেখক বলেছেন যে সংকটগুলির জায়গা আলাদা কিন্তু একই, বিবরণ কিন্তু একই ধরনের। তো সে যখন পালিয়ে তো যাবো কোথায়, বরং আমাদের ইনস্টেন্স তৈরি করতে হবে, দেশে থাকতে হবে। দেশে কি হবে, আমাদের যারা আইনজ্ঞ যারা তারা ইনস্টেন্স তৈরি করবেন, তারা উদাহরণ তৈরি করবেন যে দেখেন এই পরিমিত ব্যবস্থার মধ্যে যেটা করা হয়েছিল প্রথম দিকে, আমরা তো আশঙ্কিত ছিলাম। প্রথম দিকে কিন্তু আমাদের লকডাউনের শুরুগুলো কিন্তু ভালো হয়, সেই রবীন্দ্রনাথের মধ্যে আমাদের আয়োজন কিন্তু শুরু খুব ভালো হয়, কিন্তু শেষ করতে পারি না আমরা। সেই প্রশ্নটাই আমি স্যারের কাছে রাখতে চাই যে স্যার, সরকার কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এবং সময় উপযোগী সিদ্ধান্ত না বললেও আমরা এটুকু বলতে পারি যে মানুষের যে চাওয়াটা, সেই চাওয়ার দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্তগুলো নিচ্ছে, কিন্তু সময়ের উপযোগী করে নেওয়া যাচ্ছে না। তো এর থেকে আমরা আসলে এর দ্বারা কতটুকু মানে কি বলা যায়, বেনিফিটেড হচ্ছে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে? দেখুন, আপনাকে ধন্যবাদ, একটি ভালো প্রসঙ্গ মানে আমাদের আলোচনার জন্য প্রসঙ্গ তুলেছেন। কথার ফানুস অনেক উঠতে দেখলাম আমরা, কিন্তু কাজের প্রমাণ খুব কম পেয়েছি। যেমন ধরুন, মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি পরিপূর্ণ সম্মান রেখেই আমি সবিনয় বলছি যে সরকারি দপ্তরগুলোতে শতকরা 25% কর্মকর্তা কর্মচারী আসবেন। আপনি নির্ধারণ করলেন কিভাবে কে আসবে কে আসবে না? এটা কি আপনি তালিকা তৈরি করছেন? 1, 2 যাদের ঘরে বসে কাজ করলে হয় সেরকম একটা নিশ্চয়ই তালিকা করা হবে। সিদ্ধান্ত হলো ডিজিটাল বাংলাদেশ। অফিসে কাজ করতে হবে কেন, ঘরে বসে কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ যদি হয়ে থাকে। আরেকটি কথা, ধরুন 25% লোক এলো কর্মকর্তা কর্মচারী, একটি ফাইলের সিদ্ধান্তের জন্য 8 জনের মন্তব্য এবং স্বাক্ষর দরকার। তো 25% এলে 2 জন এলেন, সে ফাইলের সিদ্ধান্ত কিভাবে হবে, কয়দিনে হবে, কিভাবে হবে? এগুলো একটু বাস্তব পরামর্শ বা নির্দেশ আমি জানতে চাই আর কি। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, দেখুন যে স্বাস্থ্যবিধি মানতে হবে, কঠোর হুঁশিয়ারি দেওয়া হলো। আমরা দেখেছি প্রথম দিনেই স্বাস্থ্যবিধি কোথাও মানা হয়নি, বলতে গেলে কোথাও মানা হয়নি। বাসগুলোতে বা ট্রেনে মোটামুটি হচ্ছে, লঞ্চ ট্রেনে হচ্ছে, বাসেও হচ্ছে না, তেমন বাসও হচ্ছে না, দু একটা জায়গায় দেখা গেছে হ্যাঁ হচ্ছে। সেই আর কি, দূরপাল্লার বাস হলে না হয়, কিন্তু শহরের মধ্যে যেগুলো হচ্ছে সেখানে কোথাও মানা হচ্ছে না। আপনি কি করছেন? আপনার নির্দেশ মানছে না, আপনি কি করছেন? আচ্ছা, ত্রাণ সামগ্রী যেন লুট না হয়ে যায়, আত্মসাৎ না হয়, কঠোর হুঁশিয়ারি সব পর্যায়ে থেকে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী শান্ত্রী যারা আছেন, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তারপরে কি ত্রাণ আত্মসাৎ করা কমেছে? তাহলে একটা প্রশ্নটা হচ্ছে, দেখুন যে জনগণ বা তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যোগাযোগটা নাই, এখানে একটা যোগাযোগ বৈকল্য ঘটে গেছে। সরকার যা বলে জনগণ তা মানে না। তো তাহলে কি সরকার এবং জনগণের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেল কিনা, সেটা ভেবে দেখবার বিষয়। সরকার যা বলেন জনগণের ভালোর জন্যই বলেন, জনগণ সেটা যদি না মানে তাহলে সরকার কি করতে পারেন? সেই কাজটা তো আমরা দেখছি না। যেমন এই যে মুখোশ পড়ার ব্যাপার, ইংরেজি শব্দ মাস্কটা চালু হয়ে গেছে, ওই মুখোশ, এটা তো বাংলা শব্দ আছে, আমি কেন ইংরেজি ব্যবহার করব? না পড়লে জেল জরিমানা অনেক কিছু হতে পারে, কিন্তু আপনি তো একটু দেখাননি এই ধরনের ব্যাপার। আমি দেখুন খুব কষ্টে একটা তুলনা করছি, যখন বগুড়া জেলা স্কুলে 5ম শ্রেণীতে পড়ি 1958-তে, তখন পাকিস্তানের প্রথম সামরিক শাসন এলো, শহরে শহরে সামরিক বাহিনীর লোকজন এলো। তো আমি মনে আছে যে স্কুল শেষ হওয়া মাত্রই বগুড়া জেলা স্কুল থেকে স্টেশনটা কাছেই, আধা মাইলের মতো, দৌড়ে গিয়ে মিলিটারি দেখতে গেছি। জীবনে প্রথম মিলিটারি দেখলাম আর কি, যে মিলিটারি কী জিনিস জানতাম না। তো তারপরে যেটা দেখলাম যে মিলিটারি বেত নিয়ে ঘুরতো, বাজারে জিনিসের তালিকা নাই, পেটাতো, হাতের শার্টের হাত আস্তিন গুটিয়ে হাঁটছে, একটা বেতের বাড়িতে হাত নামিয়ে দিত। রিক্সার পাদানিতে চাকরকে বসিয়ে রেখে সাহেব রিক্সায় যাচ্ছেন,
তখন সাহেবকে পাদানিতে বসে চাকরকে রিক্সাতে, এই ধরনের রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে, জি, আমার বাম শেষ দিক পর্যায়ে, দিয়ে- হ্যাঁ। বেশ, অর্থাৎ তুলনাটা করছে এই জন্যে, যা নির্দেশ দেবো সেটা যদি পালিত না হয় তাহলে ব্যবস্থাটা কি, সেই ব্যবস্থার দৃষ্টান্ত আছে। আমরা একটু ডক্টর আব্দুল শাহী, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে মাত্রায় সংক্রমণে এগোচ্ছে এবং মৃত্যুর হার যে অবস্থায় দাঁড়াচ্ছে, এই লকডাউন শিথিল করার পরে গত 2 দিনে আমরা যে চিত্র দেখছি, এইটি যদি এমন অবস্থায় চলতে থাকে তাহলে 15 জুন পর্যন্ত যে সময়টি বেঁধে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যে 15 জনের পরে নতুন করে সিদ্ধান্ত, এই 15 দিন অবজারভেশনের টাইম, আমার কথা হচ্ছে এই 15 দিনের মধ্যে কি অবস্থায় পৌঁছে যেতে পারে, আপনার আশঙ্কাটা কোন পর্যায়ে, একেবারে সংক্ষেপে জানতে সংক্ষেপে চাচ্ছিলাম। সাথে সাথে কথা বলা হচ্ছে যে 3টে জোনে ভাগ করেছেন, যদি সেই ভাগটাও যদি ঠিক থাকে, আর এটা তো অব্যাহত হচ্ছে, আপনি ছড়িয়ে পড়েছে লোকজন, তো আপনি প্রবাসী আসছে, এরপরে গার্মেন্টস শ্রমিকের ব্যাপার আছে, ঈদের ছুটি সব কিছু হলো, একে আমি নিরুদ্ধ করতে পারবো ওটাই যদি আমি এটাও মনে করি শেষ চেষ্টা আমাদের যে 3টে জোনে ভাগ করা হলো, ইয়েলো জোন, গ্রিন, রেড, সেটা যে আমরা এফেক্টিভলি আমরা যদি কার্যকরভাবে করতে পারি, দৃঢ়ভাবে করতে পারি, আমি আশাবাদী। কেননা এটা তো এভাবেই সব মহামারী কিন্তু শেষ হয়েছে, কোনো মহামারী 2 বছর লেগেছে, কারো 4 বছর লেগেছে। কিন্তু সেটা কার্যকর করা হবে কবে, এই গ্রিন জোন, রেড এটা জোন, আমি দেখতে চাই, আমরা আজকে যে অনুষ্ঠানের পরে কালকে শুনবো, নবসূর্যোদয়ের সাথে সাথে শুনবো যে রেড জোন ঘোষণা হয়ে গেছে, সে এলাকাগুলিতে আমি যে কন্টেনমেন্ট জোন বললাম, যে ক্যান্টনমেন্ট এরিয়া যেরকম হয় সে কন্টেনমেন্ট জোন থাকবে, সেখানে কোনো ভিআইপিদের কোনো খাতির হবে না, সেখানে সবই লোকই হলো ভিআইপির কাজে থাকবে। এবং হাসপাতালগুলোতে আমি স্যারের সাথে একটা যুক্ত করবো, হাসপাতালগুলোতে ইদানিং শুনছি ডাক্তারদের চাপ আসছে, সেখানে নাকি ভিআইপিদের একটু আলাদা কেবিন নেওয়ার ব্যবস্থা থাকে, সেই ভিআইপিতে আমি অনেকেই বলছি, ভিআইপির কাতারে অনেকেই থাকেন, আমি খালি বলবো না যে আমরা যেটা বলি সরকারি না, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন স্তরের লোকজনই তারা দাবি করে থাকেন। আমি মনে করি এই চাপটা আপনারা আমাদের দিবেন না, ডাক্তারদের স্বাধীনভাবে কাজ করার, আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি এখন, আমাদের কোনো ভয় নেই। আগেটা ছিল, আপনারা বলেছেন সাংবাদিকরা, ডাক্তারদের ভয় ছিল যে ডাক্তাররা যাবেন কি রোগীর কাছে, আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের প্রোটেকশন থাকে মোটামুটি, এবং সব রোগী তো 6 ফিটের একটা ব্যাপার থাকে, সব রোগীদের সামনে যেতে হচ্ছে না। সব কাজই স্বাভাবিকভাবে চলতে পারে যদি নিজের সেফটিটা নিজের কাছে রাখা যায়, এবং সে সরকার যেখানে যেখানে দায়িত্ব রয়েছে সবগুলো যদি কার্যকর করা যায়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।